নানা রকম ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের ভিতরে কথা নাই বার্তা নাই হঠাৎ করে এই যে দিল্লিতে একটা গাড়ি বোমা বিস্ফোরণ ঘটেছে, যেটা নাকি সুস্পষ্ট একটা সন্ত্রাসী হামলা। এবং বলা বাহুল্য এদের পিছনে জড়িত কারা, ভারতের যে পুলিশ তারা কিন্তু অলরেডি এই ঘটনার পিছনে কারা যে জড়িত তাদেরকে কিন্তু বের করে ফেলেছে। এবং সেখানে দেখা যাচ্ছে এই যে শান্তির দূতেরা জড়িত ছিল, যারা নাকি গোটা পৃথিবীতে শান্তি স্থাপন করতে চায়। এবং এখানে এই যে তারা ছবিও দিয়েছে, কয়েকজনকে অলরেডি ধরছে, তো 3 জনকে এখানে দেখা যাচ্ছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরা 3 জনই কিন্তু ডাক্তার, এবং জাস্ট ডাক্তার না, কোনো প্রাইভেট নার্সিংহোম বা কোনো জায়গায় যে এরা প্র্যাকটিস করে তা না, একবার সরকারি ডাক্তার। এবং সেই 3 জন ডাক্তারকে কিন্তু দেখা যাচ্ছে এই যে শান্তির দূতের পোশাকে, তাই না? তো বোঝাই যাচ্ছে যে এরা কারা। এবং আমি এদের নাম সঠিকভাবে বলতে পারবো না, তবে একজনের নাম মনে হয় যে ডাক্তার আদিল এরকম, আর বাকি 2 জনের নাম কি কে জানে। এবং ওই গাড়ি বোমাতে নাকি অলমোস্ট 300 কেজি এক্সপ্লোসিভ মানে বিস্ফোরিত হয়েছে। এবং আরও ইন্টারেস্টিং বিষয় হলো যে একজন ডাক্তারের বাড়িতে AK-47 রাইফেল পাওয়া গেছে, এবং আর একজনের বাড়ির, এখন সে ডাক্তার কিনা কে জানে, আর একজনের বাড়ির একটা রুমের মধ্যে 2500 কেজি হাই এক্সপ্লোসিভ পাওয়া গেছে। এবং বলা হচ্ছে যে ঘরে ওই 2500 কেজি বিস্ফোরক রাখছিল, ওই ঘরটা নাকি তৈরি করা হয়েছিল শুধুমাত্র বিস্ফোরক রাখার জন্যে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? দেখেন এখানে এত নাম আমি অত মনে রাখতেও পারি না, বলতেও পারি না, কিন্তু যাই হোক তাদের চেহারা মোবারক যেহেতু অলরেডি ভারতীয় মিডিয়া প্রকাশ করে দিয়েছে, তাহলে আমার তো মনে হয় যে না, আমার কোনো কিছু বলার দরকার নেই, তাই না? এবং এরা যে শান্তির দূত তাতে কিন্তু কোনো সন্দেহ নাই। অর্থাৎ সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে সারা দুনিয়ার, আপাতত ভারতের মানুষকে একেবারে পুরা ঠান্ডা করে দিয়ে পুরা শান্তি প্রতিষ্ঠা করাই ছিল এদের কিন্তু মিশন এবং ভিশন। এরকম সন্দেহ করা হচ্ছে, মানে ভারতীয় পুলিশ সন্দেহ করছে যে এরা হলো ওই যে পাকিস্তানের যে লস্কর-ই তাইবা অথবা জৈশ-এ-মোহাম্মদ, এদেরই অফশুট ভারতের। এবং এরা স্লিপার সেল হিসাবে ছিল। এবং ভয়ঙ্কর কথা হচ্ছে এদের মধ্যে যাকে এখন আটক করছে মনে হয় অলরেডি, বাট আমি খবরে দেখলাম যে সন্দেহ করা হচ্ছিল একজন নারীকে, এবং সেও কিন্তু পেশায় ডাক্তার। তাহলে অনেকগুলো ডাক্তার তারা কিন্তু মানবের সেবায় নিয়োজিত ছিল, এবং থাকা অবস্থায় তারা কিন্তু সন্ত্রাসী আক্রমণ করার জন্যে মানে তারা প্রস্তুতি নিচ্ছিল। এবং তাদেরকে যখনই নির্দেশ দেয়া হতো তখনই তারা আক্রমণ করত। যেমন এই যে গাড়ি বোমা এই হামলাটা করেছে, সম্ভবত তাদের উপরে কেউ নির্দেশ দিয়েছে, তাই না? নির্দেশ ছাড়া তো আর তারা কেউ কিছু করেনি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ব্যক্তিবর্গগুলো শান্তির দূতেরা, যারা নাকি ডাক্তারি পড়ছে, অর্থাৎ মেডিকেল সায়েন্স পড়ছে এবং মানবের সেবা করবে বলে ব্রত নিয়ে তারা সরকারি চাকরিতে গিয়ে তারা হাসপাতালে অলরেডি কর্মরত, এবং যারা প্রতিনিয়ত আহত এবং রুগীদেরকে তারা কি চিকিৎসা করত, তারা কিভাবে এইরকমভাবে ভয়ঙ্কর জঙ্গি হতে পারে, সন্ত্রাসী হতে পারে, এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার মনোবাসনা নিয়ে তারা এই যে কাজও করে যাচ্ছিল। এখন তো যথেষ্ট সন্দেহ জাগতেই পারে যে এরা যখন চিকিৎসা করছিল এবং এরা যেহেতু সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, তার মানে অত্যন্ত ডেডিকেটেড শান্তির দূত, তাই না? এতে তো কোনো সন্দেহ নেই, খুব ডেডিকেটেড শান্তির দূত, যাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য শুধু যে ভারতেই না, গোটা পৃথিবীকে শান্তির ছায়াতলে নিয়ে আসবে। এবং সেটা করতে গেলে বল প্রয়োগ করতে হবে, সন্ত্রাস করতে হবে, এটাই তো, তাই না? এবং সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তারা আপাতত ভারতে শান্তি প্রতিস্থাপনের চেষ্টা করে যাচ্ছিল। এখন এদের এই কর্মকাণ্ড দেখে এখন কিন্তু অমুসলিম যারা ভারতের মানুষ তো মোর দ্যান 80% হলো হিন্দু, তাই না? তাহলে ওদের হাসপাতালে যে সমস্ত রোগী যায়
তাদের সিংহভাগ অমুসলিম হবে, অর্থাৎ হিন্দু অথবা হতে পারে এদের শিখ অথবা জৈন অথবা খ্রিস্টান বুদ্ধিস্ট এরকম হতে পারে, তাই না? তো এখন এরা যখন এদের কাছে চিকিৎসায় যেত, এরা যে তাদেরকে সঠিক চিকিৎসা দিত তার গ্যারান্টি কী? কারণ এরা যে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, এদের ভিতরে তো প্রচণ্ড ঘৃণা, তাই না? অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, এটাই তো। তো তাই যদি হয় প্রচণ্ড যাদেরকে ঘৃণাই তারা করে মন থেকে, তো সেই ধরনের লোকজন যদি আবার তাদের কাছে চিকিৎসার জন্য যায়, তাহলে এরা তাদের সঠিক চিকিৎসা করত এবং সঠিক ওষুধ দিত, সঠিক রোগ নির্ণয় করে সঠিক নিদান দিত, তার গ্যারান্টি কী? কারণ এদের লক্ষ্য এবং উদ্দেশ্যই তো অমুসলিমদের যত পারো কী করতে হবে, জাহান্নামে পাঠিয়ে দিতে হবে, তাই না? এরপরেও কিন্তু এই সম্প্রদায় নিয়ে কিন্তু কোনো কথা বললে আপনাকে কিন্তু ভয়ঙ্কর রকম রেসিস্ট হিসেবে গণ্য করা হবে। অথচ দেখেন বাংলাদেশে এই যে কথা কথায় কথা বাড়ে এবং কথাটা বলতেও হবে। আচ্ছা, বাংলাদেশে আজ পর্যন্ত কেউ কোনো দিন শুনছে যে ইসকন বাংলাদেশে কারো গায়ে কোনো দিন একটা ফুলিয়ার টোকা দিয়েছে? অথবা তাদের কোনো মন্দিরের মধ্যে একটা দা অথবা একটা কিরিস, আরে বাদ দেন, জাস্ট একটা মোটা লাঠি পাওয়া গেছে, AK-47 অথবা এক্সপ্লোসিভ, হাইলি এক্সপ্লোসিভ তো দূরের কথা, একটু লাঠিও তো তাদের মন্দিরে বা তাদের যে মন্দির আশ্রম সেখানে তো পাওয়া যায় না। এবং তারা কখনো এই যে ওরা তো ইসকনের বাইরের লোকদের বিরুদ্ধে কখনো কোনো সন্ত্রাসী আক্রমণের প্লট কি তারা কখনো তৈরি করছে? এরকম কোনো নজির বাংলাদেশ তো বটেই, গোটা পৃথিবীতে কোথাও আছে? কোথাও নেই। তারপরেও কিন্তু বাংলাদেশের শান্তির দূতেরা খুব ম্যাটিকুলাসলি ডিজাইন করে প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছে, মিছিল করছে, প্রতিবাদ করছে, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কি ভয়ঙ্কর অবস্থা, তাই না? ইসকন তো হলো হিন্দুদের একটা সংগঠন, ধর্মীয় সংগঠন। তো ইসকনকে নিষিদ্ধ করার মানেটা কি? মানেটা হলো যে হিন্দুরা বাংলাদেশে তাদের ধর্ম অনুষ্ঠান করতে পারবে না, বিষয়টা কি তাই দাঁড়ায় না? কোনো রকম কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা তো দূরের কথা, জড়িত হওয়ার কল্পনাও কেউ করছে এরকম কোনো প্রমাণ কেউ দাখিল করতে পারবে না। কিন্তু তারপরেও তাদেরকে কিন্তু বাংলাদেশ থেকে কি বহিষ্কার করতে হবে, বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। অথচ এই যে খোদ ভারতে দেখেন যে শান্তির দূতেরা যারা ডাক্তারি করার মতো অর্থাৎ চিকিৎসা পেশার মতো একটা মহান পেশায় নিযুক্ত আছে, তারা কিন্তু সারাক্ষণ মনে মনে কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আছে কখন তাদের উপরে নির্দেশ আসবে এবং তারপরে তারা কি বোমা ফাটাবে, তাই না? তো তার আগে ধরা পড়ে গেছে। এমনও তো হতে পারতো হাসপাতালের মধ্যেই হয়তো তারা এক্সপ্লোসিভ রেখে সেখানে হয়তো বোমা ফাটাতে পারতো, অস্বাভাবিক তো কিছু না, কারণ এদের দ্বারা তো যে কোনো কিছুই সম্ভব, তাই না? এখন কথা হচ্ছে যে এই শান্তির দূতেদের মিশন এবং ভিশন কি? ভিশন একটাই, যে কোনো প্রকারে ছলে বলে কলে কৌশলে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে তাদের শান্তির বাণী প্রতিষ্ঠা করতেই হবে। এবং এখন যারা নাকি একটু মডারেট টাইপ রসালো টাইপের, তাই না, তারা এসে বলবে যে ওই রকম 2-4 জন লোক এইগুলো করছে বলে কি সমস্ত মুসলমান দায়ী নাকি? ইন্টারেস্টিং ব্যাপার দেখবেন খোদ ভারতেও অন্যান্য শান্তির যে বাণীর অনুসারী আছে না, ভারতে তো কয়েক বেশ কিছু কোটি আছে না, তারা কিন্তু এসে কখনো বলবে না যে এই লোকটা শান্তির বাণী ব্যবহার করে বা শান্তির বাণীর নাম নিয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, আমরা তাদের নিন্দা করি, এই কথা বলবে না। বাংলাদেশেও বলবে না, কেউ কিন্তু বলবে না। তাহলে মৌনতা কি সম্মতির লক্ষণ? রাইট। তার মানে এইবার বুঝে নেন। এইভাবে আর কত মানুষকে বুঝাতে হবে আমি ঠিক জানি না। এরপরেও যদি মানুষের কর্ণকুহরে কোনো কিছু না ঢোকে তাহলে ভাই আমি দায়ী না। আমাদের অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে যতটুক সাধ্য, যতটুক শক্তি, যতটুক জ্ঞান, যতটুক ধৈর্য, যতটুক ক্ষমতা, সব কিছুর সর্বোচ্চ ব্যবহার করে মানুষকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি। এমন না আমি কারো বিরুদ্ধে কারো কোনো ঘৃণার সৃষ্টি করার জন্য কথাগুলো বলছি, বিষয়টা হলো ওরকম না। আমার মূল বিষয় হলো মানুষকে সচেতন করা। এখন সেই সচেতন করতে গিয়ে
কখনো আমাকে শান্তির বাণীর অনুসারীদের এগেনস্টে বলতে হয়, কখনো আবার হিন্দুদের বলতে হয়, যখন যে বলি হিন্দুরা জাতপাত নিয়ে ভয়ঙ্কর রকমভাবে নিজেদের মধ্যে বিভক্ত, উচ্চ জাতের লোক তারা নিম্ন জাতের লোকদেরকে ঘৃণা করে, মানুষ হয়ে মানুষকে ঘৃণা করে, কি আমি বলি না? বলি তো। তো আসলে এই কথাগুলো কেন বলি? আমি কি তাদের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য বলি নাকি? আমি নিম্নবর্ণের লোকদেরকে কি উস্কিয়ে দিতে চাই যাই তোরা ঐক্যবদ্ধ হয়ে উচ্চবর্ণের লোকদের উপরে ঝাঁপিয়ে পড়? না, আমি আসলে যেটা বুঝাতে চাই সেটা হলো যে তোমরা আসলে একটা ভুল আদর্শের মধ্যে আসো। মানুষ কখনো উচ্চ জাতি নিম্ন জাতি হয় না, উচ্চ প্রজাতি নিম্ন প্রজাতি হয় না, মানুষ কখনো উচ্চ বর্ণ নিম্ন বর্ণ হয় না। মানুষ হলো সব সমান, এবং সেই মানুষই সাফল্যের সর্বোচ্চ শিখরে উঠতে পারে যে নাকি সুযোগ পায়। দেখবেন যে সম্পন্ন পরিবারের ছেলেপেলেরা দেখবেন যে অনেক ক্ষেত্রে অনেক উপরে ওঠে, তাই না? কারণ কি? কারণ তারা সুযোগ পায়। আর গাঁও গ্রামের বা ওই জঙ্গলের আশেপাশে যে সমস্ত লোকজন বসবাস করে, যারা স্কুলে যাইতে পারে না, কলেজে যাইতে পারে না, আর্থিক স্বাচ্ছল্য নেই, তো তারা অবশেষে যদি ছোটোখাটো কাজে লিপ্ত হয়, এর দোষ তো তার না, সে তো জীবনে সুযোগ পায় নাই। ওই ধরনের লোকদের, প্রান্তিক লোকরা যদি সুযোগ পাইতো, দেখা যেত যে উচ্চ বর্ণের অনেক লোকের চাইতে অনেক ভালো কিছু করতো, এবং তার নমুনা নজির এ খোদ ভারতেই তো আছে নাকি? আমার মেইন উদ্দেশ্য মানুষকে সচেতন করা, টু এনলাইটেন দ্য পিপল, নট টু ডিভাইড অ্যামং দেমসেলভস। নো। পরিশেষে উপসংহারে কিন্তু আমাকে একটা কথা বলতেই হবে, সেটা হলো কি জানেন? সেটা হলো এই যে শান্তির দূতেরা না, যদি এদের ব্যাপারে আরও বেশি গভীর তদন্ত হয় বা কয়েকদিন পরে আপনারা নিজেরাই শুনবেন, এরা প্রত্যেকেই ডাক্তার জাকির নায়েকের ভীষণ ভক্ত, বুঝছেন? ডাক্তার জাকির নায়েক তো এদেরকে বলে নাই যে তোরা সন্ত্রাসী কর্মকাণ্ড কর। আমি কিন্তু একটা ভিডিওতে খুব পরিষ্কার করে বলে দিয়েছি, ডাক্তার জাকির নায়েক যেহেতু কোরআন থেকে খালি বিজ্ঞান আর বিজ্ঞান বাইর করে, তাই না? তাহলে যদি সেটা এরকম হয় যে 1450 বছর আগে কোরআন নামক একটা কিতাবে খালি বিজ্ঞান আর বিজ্ঞান বের হলো, যেটা নাকি এখন এই 20 বা 21 শতাব্দীতে আবিষ্কৃত হলো, তাহলে তো নিশ্চিতভাবেই ধরে নিতে হবে যে ওই কিতাব সৃষ্টিকর্তার কাছ থেকে বা গডের কাছ থেকে ছাড়া আর কারো কাছ থেকে আসতেই পারে না, তাই না? তখন সেক্ষেত্রে শুধুমাত্র বিজ্ঞান সম্বলিত বাণীগুলোর বিষয়গুলোই যে খালি অনুসরণ করবে তা তো না। তখন অন্যান্য বিষয় যেগুলো যে জিহাদ সম্পর্কিত, তাই না, মুসলিমদেরকে ততক্ষণ পর্যন্ত আক্রমণ করে যেতেই হবে যতক্ষণ পর্যন্ত তারা নাকি শান্তির বাণী গ্রহণ করবে না। তো এই বিষয়টাকে তো অভ্রান্ত সত্য বাণী হিসাবে ধরে নিতে হবে, তাই না? আর তখন মনের অজান্তেই কিন্তু এই সমস্ত লোকজন হয়ে যাবে ভয়ঙ্কর টেররিস্ট। ইসলামের পরিভাষায় হবে কি? জিহাদিস্ট, রাইট? এবং ঠিক সেই ঘটনাই এখানে ঘটেছে, এবং এদের পিছনে মূল অনুপ্রেরণা দাতা হচ্ছে কে? ডাক্তার জাকির নায়েক। এবং ঠিক এই কায়দাতেই ওই যে বাংলাদেশে 2016 সালে হোলি আর্টিজান যে ঘটনা ঘটছিল, 18-19 জনকে হত্যা করেছিল, অনেকগুলো বিদেশি ছিল, তাই না? যারা হত্যা করছিল তারা কিন্তু কি বিশ্ববিদ্যালয়, তাও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করা ছেলেপেলে, তারা কিন্তু কোনো মাদ্রাসায় পড়ে নাই, কমই মাদ্রাসায় যায় নাই, আরবি লাইনে লেখাপড়া করে নাই। তাহলে তারা কিভাবে একেবারে পুরা সুইসাইডাল যে টেররিস্ট অ্যাটাক তারা যে করছিল, কিভাবে করছিল? এতক্ষণ ধরে যে ব্যাখ্যাটা দিলাম না, এর ভিত্তিতেই কিন্তু করছিল। অ্যান্ড হু ওয়াজ বিহাইন্ড দেয়ার টেররিস্ট অ্যাটাক? নিশ্চয়ই জানেন কে। ধন্যবাদ।